কিম সকজিন আর তার ছেলে জিয়ন জাঙ্কুক গাড়িতে বসেছিল। গাড়ি ছুটে চলছে মাঝ রাস্তা দিয়ে, সুন্দর এলোমেলো পথ দিয়ে। কিম সকজিন তার ছেলের দিকে তাকিয়ে বারবার মুখ টিপে টিপে হাসছে। ছেলের গম্ভীর চেহারা তার কাছে মজার লাগছিল। জাঙ্কুক তার মায়ের এই হাসা দেখে বেশ বিরক্ত হয়। একে তো যেতে ইচ্ছে করছিল না, তার উপর মায়ের এই কাণ্ড দেখে রাগ চড়াও হয়ে বসে তার মাথায়। কিম সকজিনের শ্বশুর বাড়ি হচ্ছে গ্রামে, অলিন্দপুর, কিন্তু তিনি সেখানে থাকেন না। জাঙ্কুক যখন অনেক ছোট ছিল তখন কিম নামজুনের শহরে চাকরি হয়, আর এই চাকরির অজুহাতে তারা শহরে থাকতে শুরু করেছিল। দ্বিতীয় কারণ ছিল জাঙ্কুকের ভবিষ্যৎ। কিম সকজিন চেয়েছিল ছেলেকে শহরে পড়াবে। আজ অনেক বছর পর আবারও গ্রামের বাড়িতে পাড়ি জমাচ্ছেন তারা। জাঙ্কুক কিছুতেই রাজি হচ্ছিল না গ্রামে আসতে। তার কাছে তার কাজ এবং শহরে সেরা। কিন্তু কিম সকজিন কোনো মতে অসুস্থতার বান্দরে ছেলেকে এখানে আসতে বাধ্য করেছেন। তার নিয়ত ছিল যে গ্রামে গেলেই জাঙ্কুককে বিয়ে করিয়ে দিবে। মায়ের এই নিয়তের ব্যাপারে জাঙ্কুক অবগত নয়। সেটা জানলে সে জীবনেও এখানে আসতো না। প্রায় 6 ঘন্টা জার্নি করার পর তারা গ্রামে এসে পৌঁছায়। শীতের সকাল। 23 বছরের একটি ছেলে, যার নাম মিনয়ঙ্গি, উঠানে বসে বসে রোদ পোহাচ্ছিল। আজ যেন শুধু কিম বাড়ির উপরে এই সূর্যটা উঠেছে। সকাল থেকে আত্মীয় আপ্যায়নের প্রস্তুতির তোড়জোড় চলছে। কিম ইয়ঞ্জন খুব ব্যস্ত, রান্নাঘরে বসে রান্না করছেন, আর তার মেয়ে কিম তেয়ং হাতে হাতে তাকে সাহায্য করছে। ইয়ঞ্জনের 2 ছেলে মেয়ে, সুগা আর তে বেশ দুষ্ট, সারাক্ষণ দুষ্টামিতে মগ্ন থাকে। কিন্তু আজ যেহেতু তার বড় আব্বু আম্মা আসছে, সে প্রাণপণ চেষ্টা করছে নিজেকে সংযত রাখার। তে কিছু একটা আনতে ঘরে যাচ্ছিল। ওই সময় সুগা তাকে উদ্দেশ্য করে একটা কথা বলে, এই তে শোন, আমার মাথাটা খুব ব্যথা করছে, একটু টিপে দিয়ে যা তো। ভাইয়ের কথা শুনেতে বিরক্ত হয়, আর ঘরে না যেয়ে ভাইয়ের পেছনে এসে দাঁড়ায়। তারপর ওর মাথায় একটা চাটি মেরে বলে, দেখছিস না আমি কাজ করছি, আর আমাকে কি তোর কাজের পেটি পেয়েছিস? লাল হনুমান কোথাকার, নিজের তো কোনো কাজ নেই, সারাক্ষণ আমাকে দিয়ে কাজ করানোর চিন্তা ভাবনা, শয়তান ছেলে কোথাকার। ও মা গো, এমনিতে তো আমার মাথা ব্যথা করছে, তার উপর তুই আবার আমাকে চাটি দিলি। তারা তুই এখানে। কথাটা বলে সুগা তেকে তাড়া করা শুরু করে। দৌড়াতে দৌড়াতে 2 ভাই বোন ঝগড়া করছিল। তে সুগার দিকে তাকিয়ে দৌড়াচ্ছে। সে খেয়াল করেনি যে সামনে কেউ একজন আছে। সুগা কিছু বলে ওঠার আগে তে ওই সামনের মানুষটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। দুজনেই চিৎকার করে ওঠে, ও মা গো, গেলাম গো, এটা শরীর নাকি লোহা? এই চোখ কি পকেটে নিয়ে হাঁটেন নাকি? তে নিজের কাঁধে হাত বুলাতে বুলাতে পেছনে ফিরে তাকায় ওই মানুষটাকে দেখার জন্য। সামনে দাঁড়িয়ে আছে একটা সুদর্শন যুবক, চেহারাটা দেখতে খানিকটা খরগোশের মতো। তাই তে কোনো কিছু না ভেবে চিৎকার করে ওঠে, কে আপনি? কোন জায়গা থেকে আমদানি হলো আপনার? দেখতে তো পুরো খরগোশের মতন, কিন্তু লোহার মতন শরীর কেন আপনার? আমি আমদানি করেছি ওকে। তে চমকে উঠে আবার পেছনে ফিরে তাকায়। একজন মহিলা দাঁড়িয়ে আছে ওর সামনে, অনেক সুন্দর। তের আর বুঝতে বাকি রইল না এই মহিলাটা কে। তে স্তব্ধ হয়ে ওখানে দাঁড়িয়ে থাকে। মহিলাটাও একটা রসিকতার হাসি নিয়ে ওখানেই দাঁড়িয়ে আছে। হঠাৎ করে সুগা বড় আম্মু বলে মহিলাটার দিকে এগিয়ে আসে। জাঙ্কুক কালো একটা মুখ নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে। শীতের দিনে গ্রামের পরিবেশটা যেন আরো 10 গুণ বেশি সুন্দর হয়ে যায়। চারপাশের কুয়াশা যদিও কেটে গিয়েছে, স্বর্ণের মতো রোদের আলো ঝলমল করছে। জাঙ্কুক একটা দম নেয়। কিম সকজিনও গাড়ি থেকে বেরিয়ে আসে। রাস্তার পাশে একটা বাড়ি দেখা যাচ্ছে, বড় গেট দিয়ে ঘেরা ওই বাড়িটা। বাইরে থেকে খুব একটা কিছু দেখা যাচ্ছে না। জাঙ্কুক বুঝে নেয় যে এটাই তার চাচার বাড়ি। সে ব্যাগ নিয়ে সামনে এগোতে থাকে। জিনও তার পিছু পিছু হাঁটছে। গেটের কাছে আসতেই কেউ একজনের সাথেও ধাক্কা খায়। একটা মেয়ে ছিল। সে চিটকে গিয়ে একটু দূরে সরে দাঁড়ায়। পেছনে ফিরে তাকাতেই তার চোখ স্থির হয়ে যায় ওই মেয়েটার উপরে। সালোয়ার কামিজ পরা একটা যুবতী মেয়ে, বয়স 16 কি 17। কোমর পর্যন্ত বেনি করা রেশমি চুল, রাগে নাকের ডগা লাল হয়ে গেছে তার। দেখতে ভারী মিষ্টি। জাঙ্কুক এর থেকেও সুন্দরী মেয়ে দেখেছে, কিন্তু এই মেয়েটা অন্যরকম সুন্দরী। দৃষ্টিতে তার সরলতার ছাপ। জাঙ্কুক বুঝতে পারে যে তার বুকের ধুকপুকানি বেড়ে গেছে। গরম রক্ত তার সারা শরীরে ছড়িয়ে পড়ছে হৃদয় থেকে। ঠিক তখনই মেয়েটা চিৎকার করে ওঠে। জাঙ্কুক কিছু বলেও বলতে পারেনি। সুগার চিৎকার শুনে ইয়ঞ্জন দৌড়ে এলো রান্নাঘর থেকে। সামনে দেখলো তার বড় জা আর জাঙ্কুক দাঁড়িয়ে আছে। দৌড়ে গেল জিনের কাছে। তার দিকে হাসি মুখে তাকিয়েছিল মহিলাটা। এই মধ্যবয়স্ক মহিলাটার হাসিটা আগের মতোই সুন্দর হয়ে গিয়েছে। ইয়ঞ্জন হাসলো, জড়িয়ে ধরলো জিনকে। ভাবি কেমন আছেন? ভালো ইয়ঞ্জন, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাবি, অনেক ভালো আছি। চলেন ভিতরে চলেন। এই সুগা ব্যাগগুলো নিয়ে আয় তো।
সুগা মাথা নাড়িয়ে জাঙ্কুকের থেকে ব্যাগগুলো নেয়। দুই জায়ের অনেকদিন পরে দেখা হলো। জিন আসতো মাঝে মাঝে গ্রামে, কিন্তু এই কয়েক বছর আর আসার সুযোগ হয়ে ওঠেনি। এখন যেহেতু সুযোগ হলো, জোর করে জাঙ্কুককেও নিয়ে আসলো। বিয়ের ব্যাপারটা গোপনীয় আছে, শুধুমাত্র দুই জা আর তাদের স্বামীরা জানে। কিম নামজুন আসতে পারেনি, কারণ কাজের চাপ বেশি। জিনও তেমন জোর করেনি। ইয়ঞ্জুন জিনকে ছেড়ে দিয়ে জাঙ্কুকের দিকে তাকালো। চোখ তার তখনও তের দিকে স্থির। ইয়ঞ্জুন মনে মনে প্রশংসা না করে থাকতে পারলো না এই লম্বা চওড়া সুন্দর শক্ত সামর্থ্য গঠনের ছেলেটার। জাঙ্কুকে অনেক বছর পরে প্রথম দেখলো সে। আপার ছেলেটা আসলে অনেক সুদর্শন, আমার তো এর সাথে খুবই মানাবে, কিন্তু এই সেরি কি রাজি হবে? মনে মনে আড়ালো কথাটা ইয়ঞ্জুন। জাঙ্কুকের চোখে চোখ পড়তেই তে চোখ সরিয়ে নেয়। এই লোকটা তার দিকে এমন ভাবে তাকিয়ে আছে কেন, যেন চোখ দিয়ে তাকে গিলে খাবে। তের চঞ্চল মনের ইচ্ছে হলো জাঙ্কুককে জিভ বের করে ভেঙচে দিতে, কিন্তু মায়ের কড়া নিষেধ আছে। মেহমানদের সামনে কোনো রকম দুষ্টামি করা যাবে না। অগত্যাতে জাঙ্কুককে দেখেও না দেখার ভান করলো। চলে গেল তার মা আর বড় আম্মুর পিছু পিছু, যেন তার ছোট্ট মনটা কেঁপে ওঠেনি জাঙ্কুকের এমন চাহনি দেখে। জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসলো। চলেন ভাইয়া। সুগা তাড়া দিল, নিয়ে গেল ঘরের ভিতরে। তাদের বাড়িটা বেশ বড়। গ্রামের বড় লোক পরিবারদের মধ্যে এক পরিবার তেরা। দাদার রেখে যাওয়া সম্পদ আর বাবার কেনা সম্পদ মিলে ধনীদের কাতারে পড়ে তারা। আর তাছাড়া সুবিনের বড় ভাই কিম নামজুন তো গ্রামের গর্ব। প্রত্যেক বছর লাখ লাখ টাকা পাঠায় গ্রামের গরিব মানুষদের জন্য। তাই গ্রামে না থাকা সত্ত্বেও মানুষদের কাছে তিনি কোনো এমপি এর থেকে কম কিছু না। সবাই নামজুনকে মান্য করে, ভালোবাসে, যার কারণে তের বাবারও যথেষ্ট পরিমাণে সম্মান আছে এই গ্রামে। ভাইয়ের মহান কর্মের জন্য বুক ফুলিয়ে হাঁটতে পারেন তিনি। জাঙ্কুক আর জিনকে বসার ঘরে বসেই ইয়ঞ্জুন তেকে নিয়ে চলে গেল রান্নাঘরে। তে হাতে হাতে মাকে সাহায্য করতে থাকলো নাস্তা বানাতে। এদিকে সুগাকে এটা ওটা প্রশ্ন করছিল জিন, মেহমানদের একা রাখতে কেমন কেমন লাগে। তাই সুগা আর গেল না বাইরে। জিনের সব প্রশ্নের উত্তর দিচ্ছিল সে। জাঙ্কুক চুপচাপ বসেছিল গম্ভীর মুখ করে। মতিগতি তার বোঝার উপায় নেই। দু একবার আর চোখে দেখার চেষ্টা করলো যে তে কোথায় গেছে। তার কেন এমন লাগছে সে তা জানে না। 20 বছরের আবেগী ছেলের মতো নিঃশব্দে খুঁজতে লাগলো ওই পিচ্ছিটাকে। কি মায়াবী দেখতে ওই ছোট্ট মেয়েটা। কাজল কালো চোখের অধিকারিণী মুহূর্তে রাঙিয়ে দিয়ে গেল জাঙ্কুকের শক্ত বেরঙিন মন। ফুরফুরে স্নিগ্ধ বাতাস বইতে লাগলো জাঙ্কুকের মনে। বুড়ো বয়সে ভীমরতি। জাঙ্কুক মনে মনে হাসলো নিজেকে কথাটা বলে। তার বয়স তো অত বেশি না, 28 বছর বয়সের তাগড়া যুবক সে। তে তো বাচ্চা, হাঁটুর বয়সী তার। তারপর ওই পিচ্ছি মেয়েটা সমুদ্রের মতো গভীর দুইটা চোখ তার মনটা মুহূর্তে ভিজিয়ে দিয়ে গেল। মনের ভিতরে 20 বছরের প্রেমিক সত্তা জেগে উঠছে। এই কেমন অনুভূতি! শেষমেশ একটা বাচ্চা কিনা তার মনের বন্ধ দরজায় কড়া নাড়ছে। জাঙ্কুক নিজেকে মনে মনে বকলো কিছুক্ষণ। তে তার ছোট বোন হয়, এমন অনুভূতি মনের ভিতর পোষণ না করাই ভালো। জিন তো ঠোঁট টিপে হাসছে ছেলের কাণ্ড দেখে। শুরু থেকে তের দিকে তাকিয়েছিল ছেলেটা। মনের আঙিনায় প্রেমের ফুল ফুটছে তাহলে। তেকে ইয়ঞ্জুন শাসিয়ে বলল মেহমানদের সামনে যেন কোনো কুকীর্তি না করে। ঠোঁট পাকালো বিরক্তে। সে কি অতটাই বাচ্চা যে মেহমানদের সামনে বাচ্চামি করবে? মাঝে মাঝে একটু দুষ্টামি করে ঠিকই, কিন্তু কোথায় কি করতে হবে সেটা সে ভালো করেই জানে। ঠোঁটের গলা একটা মিষ্টি হাসি নিয়ে নাস্তার ট্রে নিয়ে সে গেল বসার ঘরে। জাঙ্কুক মাথা তুলে তার দিকে তাকায়। সঙ্গে সঙ্গে হৃদস্পন্দন বেড়ে গেল তার। এমন কেন লাগছে? লোকটার দৃষ্টি তার বুকটা তি তি করে কাঁপিয়ে দিচ্ছে। এমন কি শক্তি লুকিয়ে আছে তার দৃষ্টিতে? ট্রেটা টেবিলের উপরে রেখে জিনের দিকে শরবতের গ্লাসটা বাড়িয়ে দেয়। জিন একটা মুচকি হাসি দিয়ে গ্লাসটা নেয়। জাঙ্কুক নামের ওই লোকটা এখনো তার দিকে তাকিয়ে আছে। ইস, কি লজ্জার বিষয়! পাশে নিজের মা বসে আছে, তার কোনো খেয়াল নেই। এটা যে নির্লজ্জের লক্ষণ। সুগা বিদায় নিল, বেরিয়ে গেল ঘর থেকে। তে চুপচাপ আরেকটা গ্লাস নিল, বাড়িয়ে দিল জাঙ্কুকের দিকে। জাঙ্কুক নিল, কিন্তু তের হাতের সাথে নিজের হাত লাগতেই মেয়েটার দুগাল লজ্জায় লাল হয়ে গেল। জাঙ্কুক একটা দুষ্ট হাসি দেয়, যেটা দেখে তে আরো বেশি লজ্জা পায়। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে ওখানে। বুকের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে। সারা গায়ে গরম কিছু ছুটে যাওয়ার অনুভব করলো সে। অদ্ভুত ভাবে কাঁপছে আর হাত কচলা কুচলি করছে সে। জাঙ্কুক এগুলো দেখে মজা পায়। কেন মজা পাচ্ছে সে নিজেও জানে না, কিন্তু তেকে এই অবস্থায় দেখতে তার ভালো লাগছে। জিন শরবত শেষ করে গ্লাসটা টেবিলের উপরে রাখতে রাখতে বলল, আমার পাশে এসে বসতে। তের ইচ্ছে করেছিল দৌড়ে বের হয়ে যেতে, এই লোকটার চোখের আড়াল হয়ে যেতে, কিন্তু সে পারছে না, এখন পারবে না। জিন আবারও তেকে বসতে বলে। তে গিয়ে বসে জিনের পাশে। পরীক্ষা তো শেষ, আমাদের সাথে যাবে? তে নাবোধক মাথা নাড়ায়। যতটুক সম্ভব ভদ্র হয়ে থাকতে হবে। যাবে না?
কেন, শহর ভালো লাগে না? লাগে, আম্মু যেতে দিলে যাবো। আপনি নাস্তা নেন বড় আম্মু। নিব আম্মাজান। তে মুচকে আসে জিনের মুখে আম্মাজান ডাকটা শুনে। জিন হেসে তের মাথায় হাত বুলিয়ে দেয়। ছেলের জন্য ঠিক মেয়েই পছন্দ করেছে সে। দেখতে ভীষণ মিষ্টি, যেন চিনি। এত ভালো আর মিষ্টি মেয়ে সে গোটা শহর খুঁজে একটাও পাবে না। জিন বুঝতে পারে যে তের অস্বস্তি হচ্ছে, তাই বলে মাকে ডেকে নিয়ে আসো, কথা আছে। বলতে দেরি, কিন্তু তের উঠে দাঁড়াতে দেরি নেই। দ্রুত পায়ে বেরিয়ে যেতে যেতে জাঙ্কুকের দিকে তাকিয়ে জিনের চোখের আড়ালে সত্যি সত্যি বেঞ্চি কেটে দিল সে। জাঙ্কুক অট্ট হাসিতে ফেটে পড়লো সঙ্গে সঙ্গে। এই পিচ্ছি কিনা তাকে রাগ দেখায়, কি দিনকাল পড়লো। জিন ছেলের দিকে তাকালো। ভ্রু কুচকালা ছেলের এমন অস্বাভাবিক হাসি দেখে জাঙ্কুক অনেক কষ্টে নিজেকে শান্ত করে, কিন্তু জিনের দিকে তাকিয়ে আবারও হেসে দিল সে। জিন কিছু একটা আঁচ করতে পারে, নিশ্চয়ই তেই কিছু একটা করে গেছে যাওয়ার আগে। ছেলের হঠাৎ এমন আমূল পরিবর্তন দেখে সে খুশি হলো। তেকে কেমন লাগলো? জাঙ্কুক হাতে নাস্তা নিতে নিতে বলে, শয়তানের একশের হবে। শয়তান না পড়ি? খুব তো তাকিয়েছিলি ওর দিকে, এখন কেন শয়তান বলছিস? জাঙ্কুক এক টুকরা আপেল মুখে নেয়, তারপর পরই মুখটা কুচকে নেয় ঠান্ডা শিরশিরানো অনুভূতিতে। দেখতে তো মাশাআল্লাহ, কিন্তু খুব চঞ্চল। চঞ্চল হলেই তো ভালো। তোর মতো গম্ভীর ছেলেকে হাসাতে পারবে দুষ্টামি করে করে? মানে? মায়ের দিকে তাকিয়ে ভ্রু কুচকায় জাঙ্কুক। ওর মায়ের সাথে তো রাতের বিয়ের কথা বলেছি। আম্মা, শেষ পর্যন্ত একটা পিছিয়ে পাইলা? জাঙ্কুক মাথা নাড়ায়। পিচ্ছিটাকেই তো তোর ভালো লাগলো, এখন আর কি করার? জিন একটা দীর্ঘশ্বাস ছাড়লো, যেন জাঙ্কুক নিজে তেকে বিয়ে করার কথা বলেছে। নাতিপুতির মুখ এই জীবনে হয়তো তোমার আর দেখা হবে না আম্মা। খুব তো বাচ্চা পছন্দ করছো। নির্লজ্জের মতো কথাবার্তা। জিন তবুও হাসলো। কি ভেবেছিস বুড়ি হয়ে গেছি আমি? আমিও দেখবো কয় বছর লাগে নাতিপুতির মুখ দেখতে। ইনশাআল্লাহ 3 বছর, 4 বছর, নাকি 5 বছর? তোমার বৌমা চাইলে 15 বছর। কথাটা বলে জাঙ্কুক হাসতে লাগলো। জিন অবাক হয়ে ছেলেকে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় বাহুতে। বন্ধুদের মতোই তারা। জিন তার ছেলের সাথে অনেক ফ্রি, খুব ভালোবাসে তার ছেলেকে। তখন তো তোর নিজেরই এক পা কবরে থাকবে রে হাদারাম। তোমাকে যদি আল্লাহ 15 বছর বাঁচায় রাখতে পারে, আমার কেন এক পা কবরে থাকবে? আল্লাহ বাঁচায় রাখবে আমাকেও। আব্বু আব্বু ডাক শুনবো। ইস, তোমার জন্য খারাপ লাগছে। ইচ্ছে করে মাকে জ্বালায় জাঙ্কুক। খুব ভালো লাগে তার নিজের মাকে জ্বালাতে। জিন বিরক্তি নিয়ে অন্যদিকে তাকায়। এই ছেলের সাথে পারা যাবে না। বলতে বলতে ইয়ঞ্জন চলে আসে, জিনকে বোরকা খুলতে বলে। জিন বলে যে রুমে গিয়ে খুলবে, তাই হলো। তে নিয়ে গেল জিনকে গেস্ট রুমে। রুমে ঢুকতে 1000 টাকার 5টা নোট গুজে দেয় তের হাতে সে। তে বিভ্রান্তিতে পড়ে যায়। নিতে চাইছিল না, কিন্তু জিন বলল নিজের জন্য কিছু কিনে নিয়ে ওই টাকা দিয়ে। অগত্যাতে টাকাগুলো নিয়ে মাকে দেখালো। মা রাগ দেখালো, কেন নিল এতগুলো টাকা? গেস্ট রুমে গেল জিনকে দিয়ে আসার জন্য, কিন্তু জিন নিল না। কোনো মতে ইয়ঞ্জনকে বলে কয়েও আবারও তের হাতে টাকাগুলো ফেরত দিয়ে দিল। তে উপরে উপরে না নিতে চাইলেও ভিতরে ভিতরে খুব খুশি হলো। এই টাকা দিয়ে সে প্রত্যেকদিন ফুচকা খেতে পারবে। মা বারণ করে, টাকা দিতে চায় না। তাই কত সহজ সরল ভাবনা এই মিষ্টি মেয়েটার। সন্ধ্যায় জাঙ্কুক বাহির থেকে আসে। ছোটবেলার কিছু বন্ধুদের সাথে দেখা করে এসেছে। নিয়ম করে কফি খায় সেই সন্ধ্যাবেলা। সেটা জিন জানে, তাই ইয়ঞ্জনকে বলে 1 কাপ কফি বানালো। নিজে গেল না জাঙ্কুকের রুমে, তেকে ডাকলো। তে প্রথমে আমতা করলো, পরে রাজি হয় ভাগের গুহায় ঢোকার জন্য। বড় আমতা চাইলে নিচেও যেতে পারতো, কিন্তু কাজের বাহানা দেখিয়ে যায়নি। খুব রাগ হলো তের। ওই নির্লজ্জ লোকটার সাথে আবারও দেখা হবে তার। নির্লজ্জ চোখের চাহনিতে এবার হয়তো তেকে ভস্ম করে ফেলবে সে। তে দরজায় করা নাড়ে, হাত পা অস্বাভাবিক ভাবে কাঁপছে তার। এমন কেন লাগে এই লোকটার সামনে গেলে? আগে তো কখনো এমন হয়নি। কত লোকের সামনেই তো গেল সে। কত লোক তাকিয়েছে তার দিকে, কিন্তু জাঙ্কুকের চাহনি আলাদা। ছোট্ট তের বুক কাঁপিয়ে দেয় সে স্থির পেশামাল চাহনি। থেকে ভাবনার জগৎ থেকে বের করে আনে জাঙ্কুকের গম্ভীর কণ্ঠস্বর। কে? দরজা খোলা আছে। তে তপ্ত নিঃশ্বাস ছেড়ে মাথায় ঘোমটা টেনে দরজাটা ঠেলে ভিতরে প্রবেশ করে। তার চোখ পড়ে মোবাইল হাতে নিয়ে শুয়ে থাকা জাঙ্কুকের উপর। সে তের দিকে তাকিয়েছিল। উঠে বসে ফোনটা এক পাশে রাখে। তের হাতে কফি দেখে বুঝে যায় যে এটা তার মা পাঠিয়েছে। তে নিঃশব্দে ওখানে দাঁড়িয়ে থাকে আর আগায় না। সাহস আর চঞ্চল স্বভাবটা ফুস করে উঠে গেছে জাঙ্কুকের সামনে। জাঙ্কুকের দিকে এক পলক তাকিয়ে নিজের পায়ের দিকে তাকিয়ে থাকে সে। জাঙ্কুক বেশ কিছুক্ষণ তাকে পর্যবেক্ষণ করে বলে, কাপটা টেবিলের উপরে রাখ। তে মাথা দোলায়। জাঙ্কুক তুই বলে সম্বোধন করাতে অবাক হলেও সে কিছু বলে না। তার ছোট্ট মনটা মেনে নিয়েছে যে এই সুদর্শন জাঙ্কুক অসভ্য। সে ধীর পায়ে গিয়ে যায় খাটের পাশে রাখা টেবিলটার দিকে। পুরোটা সময় ধরে জাঙ্কুক তের দিকে তাকিয়েছিল। মনে হচ্ছিল অন্যদিকে তাকালে পাখি পালিয়ে যাবে।
কাপটা টেবিলে রেখে বের হতে নিলে আবারও জাঙ্কুকের নরম কণ্ঠ ভেসে আসে। কেঁপে উঠেতে, কই যাচ্ছিস? যেতে বলেছি তোকে, এখানে এসে বস। পুরুষালী কণ্ঠতে আগেও শুনেছি, কিন্তু এই কণ্ঠ অন্যরকম, গভীর আর নেশা ধরানো। তারপর তাকে তুই বলে সম্বোধন করছে জাঙ্কুক। কেমন অধিকার নিয়ে তাকে বসতে বলল। এই কেমন অনুভূতি হচ্ছে তার। চঞ্চল প্রকৃতির মেয়েটা কেমন শান্ত হয়ে যায় জাঙ্কুকের সামনে। কথা গলায় আটকে যায় তার, হাত পা যেন অবশ হয়ে যায়। এমন কেন হয় তে বুঝতে পারে না। কি হলো শুনিসনি কি বললাম? এখানে এসে বস। তে পেছনে ঘুরে তাকায়, অসহায় দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে সে। জাঙ্কুক বেশ মজা পাচ্ছে, মনে মনে হাসছে সে। এই পাখিটার এমন অবস্থা করে দিয়ে তার ভালোই লাগছে। দিশেহারাতে কিছু বুঝে ওঠার আগে জাঙ্কুক খপ করে ওর হাত ধরে বিছানার উপর বসিয়ে দেয় ওকে। তে চমকে যায়, গলা শুকিয়ে গেছে তের। সে হাঁসফাঁস করতে থাকে চাতক পাখির ন্যায়। জাঙ্কুক হাঁটা ছেড়ে দেওয়ার পরই দুহাত কচলাতে থাকে সে। দরজার দিকে তাকায় বারবার। জাঙ্কুক তার শক্ত বড় হাত দিয়ে তের নরম হাত ছুঁয়ে না ধরেছে। তার মনে হচ্ছিল এই বুঝি তের ছোট্ট হাতটা নরম তুলার মতো মিশে যাবে তার হাতের সাথে। সে হাসছে, মনটা নেচে উঠছে, যেন সে বিশ্ব জয় করে ফেলেছে। এই তের হাত এত নরম কেন? পাখির মতোই নরম শরীরটা। আল্লাহ, পাগল হয়ে যাব, শক্তি দাও আমায়। জাঙ্কুক মনে মনে আওড়ালো তের মুখের দিকে তাকিয়ে। কিছু বলবেন? অবশেষে না তোতলিয়ে কথাটা বলায় তের খুব প্রাউড ফিল হচ্ছিল, কিন্তু জাঙ্কুকের চোখের দিকে তাকাতে পারছে না সে। কোন ক্লাসে পড়ছিস এবার? নিউ 10-এ পড়ছি। পিচ্ছি। মুচকে হাসলো জাঙ্কুক। তে ভ্রু কুচকে জাঙ্কুকের দিকে তাকালো, কিন্তু কিছু বলতে পারলো না। অদ্ভুত সুন্দর জাঙ্কুকের হাসি। মনের দুনিয়ায় ভূমিকম্প হয়ে গেল তের। চোখ সরিয়ে নিল সে। ইস, লোকটা কত সুন্দর ভাবলো তে, কিন্তু পর মুহূর্তে নিজেকে মারতে ইচ্ছা করলো। এত নির্লজ্জ সে কবে থেকে হলো? যাই আমি? না থাক, রেখে দিব তোকে নিজের কাছে। আল্লাহ, এগুলা কি ধরনের কথাবার্তা? রেখে দিবে মানে? অসভ্য লোক। বিভ্রান্তিতে পড়ে গেল তে। কান থেকে ধোঁয়া বেরোচ্ছে, গাল গরম হয়ে লাল হয়ে গেছে। জাঙ্কুকের মনে নিষিদ্ধ ভাষণার আগমন ঘটলো তের গাল লাল দেখে। পর মুহূর্তে সামনে নেয় নিজেকে, খুব বকলো। এমন কেন ভাবছে সে? মানে কিছু না, যা। তের নাকের ডগা লাল হয়ে গেল রাগে। এই লোকটা হুদায় তাকে বসিয়ে রেখেছে এতক্ষণ। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে শব্দ করে হেঁটে বের হয়ে গেল সে। স্পষ্ট জানান দিয়েছে জাঙ্কুককে যে সে রাগ করেছে। বাবা, রগে রগে তেজ। জাঙ্কুক হাসলো। শুরুতেই এত রাগ, পরে কি করবে? মাত্র তো শুরু করলো জাঙ্কুক, অসভ্য হওয়া যে এখনো বাকি। পরের দিন সকালবেলা জাঙ্কুক সুগাকে নিয়ে বের হলো হাঁটতে। গ্রামের কুয়াশা মাখা ভোর। জাঙ্কুক যেহেতু সব সময়ের মতোই প্রকৃতি ভালোবাসে, সে চেয়েছিল গ্রামের শীতের সকাল উপভোগ করতে। তাই সকাল সকাল সুগাকে নিয়ে বেরিয়ে পড়লো হাঁটতে। ভালো লাগছে তার, খুবই মনোরম পরিবেশ, যদি একটু বেশি ঠান্ডা। সুগা হাঁটতে হাঁটতে কথা বলছিল জাঙ্কুকের সাথে। জাঙ্কুকও বলছিল, কিন্তু কম। তার মনোযোগ ছিল আঁকা বাঁকা মেঠো পথের উপর। হঠাৎ করে জাঙ্কুকের চোখে পড়ে দূরে দুটি মেয়ে দৌড়াচ্ছে। দুটো মেয়ের হাতেই দুইটা হাঁড়ি, কোমরে ওড়না পেঁচানো, আর পেছনে একটা লোক মাথায় হাত দিয়ে একটা লাঠি নিয়ে তাদেরকে তাড়া করছে। জাঙ্কুক একটু ভালো করে খেয়াল করতেই দেখতে পায় যে দুটো মেয়ের মধ্যে একটা হচ্ছে তে। এই দৃশ্য দেখার পর তো জাঙ্কুকের চক্ষু চটাক গাছ। এটা কি হচ্ছে? সে তাকায় সুগার দিকে। সুগা ওই দিকে তাকিয়েছে, বেশ অবাক হয়ে তাকিয়েছে সে। জাঙ্কুকের মনে একটাই প্রশ্ন ঘুরছে, এত সকালবেলাতে এখানে কি করছে? তার উপর কোমরে ওড়না পেঁচিয়ে একটা হাঁড়ি নিয়ে দৌড়াচ্ছে। কাহিনী কি? সুগা জাঙ্কুকের হাতটা খপ করে ধরে নেয়। ওরে জাঙ্কুক ভাই রে, আমাদের তো পালাতে হবে। জাঙ্কুক কিছু বুঝে ওঠার আগে সুগা ওর হাত টেনে দৌড়াতে শুরু করে। জাঙ্কুকও কিছু না বুঝে তার পিছু পিছু দৌড়াতে থাকে। এই কেমন মাইন্ড ক্যাচি পায় ফেসে গেল সে। সুগা জাঙ্কুককে একটু দূরে থাকা কলা বাগানে নিয়ে আসে। জাঙ্কুক তো কিছুই বুঝতে পারছিল না। সে আবারও কিছু বলে ওঠার আগে সুগা বলে, ভাইয়া মুখ ডাকেন। কেন মুখ ডাকবো কেন? আরে ভাই, মাইর খাইতে চান নাকি? মাইর খাবো কেন? আমরা কিছুই করেছি নাকি? আমরা না করলো আমার বোন তে তো করছে। জাঙ্কুক অবাক দৃষ্টিতে সুগার দিকে তাকিয়ে থাকে বেশ কিছুক্ষণ। তে আর ওই মেয়েটা অলরেডি ওখান থেকে চলে গিয়েছিল। লোকটাও তাদের লাঠি নিয়ে তাড়া করতে করতে ওখান থেকে চলে গেছে। জাঙ্কুক আর সুগা ততক্ষণ ওখানে চাদর মুড়ি দিয়ে ঘাপটি মেরে বসে থাকে। এবার তো বলবে যে কি হয়েছে আসলে। তেমন কিছু না ভাইয়া, আমার সাথে আসেন। জাঙ্কুককে আবারও কোনো কথা বলার সুযোগ না দিয়ে সুগা তাকে টেনে কলা বাগান থেকে বের করে আনে। সবকিছু এত তাড়াতাড়ি হচ্ছে যে জাঙ্কুকের জ্ঞানে ধরতে পারছে না আসলে হচ্ছেটা কি। তে চুরি করেছে মানে? এই জন্যই কি লোকটা তাকে তাড়া করছিল? এই মেয়েটা আসলেই তো চঞ্চল। জাঙ্কুক বুঝতে পারে যে তে আসলেই চঞ্চল, ভীষণ দুষ্ট। সে মনে মনে হাসতে থাকে।
সুগা তাকে টানতে টানতে একটা খোলা মাঠে নিয়ে আসে। জাংকুক বাক্যহীন ভাবে তাকে ফলো করে। মাঠে এসে পৌঁছানোর পর জাংকুকের চোখ পড়ে তের উপর। তের সাথে ওই আগের মেয়েটা কিছু একটা করছে আগুন জ্বালিয়ে। তাদের পাশে ওই হাড়ি দুটো ছিল যেটা ওরা চুরি করে এনেছে। যতটাও সুগার কাছে জানতে পেরেছে, ছোট ছোট বাচ্চারা ওখানে ছোটাছুটি করছে। জাংকুক সুগার দিকে তাকায়। দাঁড়ান ভাইয়া, ওদেরকে একটা শিক্ষা দিয়ে আসে। জাংকুক যেন বোবা হয়ে গিয়েছে, কিছুই বলতে পারছে না। সুগা তের কাছে গিয়ে দুইটা মেয়েকে চমকে দিয়ে তের কান টেনে ধরে। তে তীক্ষ্ণ আর্তনাদ করে ওঠে। পাশে থাকা মেয়েটা ছিটকে দূরে সরে যায়। ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে সুগার দিকে। ওরে চুন্নির দলবল, রস চুরি করে এখানে পিকনিক করা হচ্ছে তাই না? আজকে বাড়িতে যাস, মাকে বলে যদি তোকে মাই না খাওয়াইছি তাহলে আমার নাম সুগা না। এই পাঠার বাচ্চা, আমার কান ছাড় বলছি, ব্যথা লাগছে, ছাড় বলছি। সুগা ছাড়া না, উল্টো তের কান মোচড় দিয়ে দেয়। তেও হার মানার পাত্রী না, ধুম করে সুগার পিঠে একটা কিল বসিয়ে দেয়। সঙ্গে সঙ্গে সুগা তেকে ছেড়ে দিয়ে তার পিঠটা ডলতে থাকে। তের বাচ্চা, তে তুই আবার আমাকে মারলি? মাকে বলে এবার আমি নিশ্চিত তোকে মার খাওয়াবো, দেখে নিবি। মাকে বলে এবার তোকে নিশ্চিত মার খাওয়াবো। এই যা বল গে, আমি মাকে ভয় পাই নাকি? যা পট। তেও তার কান ডলতে ডলতে কথাটা বলে। জাংকুক তো নীরব দর্শকের মতো সবকিছু দেখছিল। ভীষণ হাসি পাচ্ছিল তার। দুই ভাই বোন ততক্ষণে টম এন্ড জেরির মতো মারপিট শুরু করে দিয়েছে। পরিস্থিতি বিগড়ে যাচ্ছিল। জাংকুক কিছুই বলছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা লুটছে। যে মেয়েটাতে সাথে ছিল ও হচ্ছে তের পরাণের বান্ধবী জিমিন, সুগার গার্লফ্রেন্ড। দুই ভাই বোনের মারামারির মাঝখানে এসে দাঁড়ায় জিমিন। সুগা সঙ্গে সঙ্গে থেমে যায়, কিন্তু তে থামে না। আগ বাড়িয়ে সুগাকে মারতে যাচ্ছিল, কিন্তু জিমিন একটা ধমক দেয়। তেও থেমে যায়, কিন্তু ভাইকে গালাগালি করা তখনও বন্ধ করেনি সে। সুগা ভাইয়া প্লিজ, আপনার আম্মুকে কিছু বলবেন না প্লিজ। আলবাত বলবো। ও আমাকে মারলো কেন? এখন তো নিশ্চিত বলবো। সুগার ঘাটতেরা স্বভাব দেখে জিমিনের রাগ উঠে যায়। আর রাগ উঠলে ওর ভাষা অন্যরকম হয়ে যায়। সুগা বিলের বাচ্চা, ভালোভাবে বলেছিস শুনিসনি। যদি তুই তোর মার কাছে গিয়ে নালিশ করিস তাহলে তোর সাথে আমার ব্রেকআপ। জিমিনের কথা শুনে সুগা চমকে যায়। এ কেমন কথা? ব্রেকআপ করে দিবে মানে? সামান্য একটা কথার জন্য এই মেয়ে কিনা ব্রেকআপের কথা বলছে। কিন্তু আর যাই হোক, সে তো জিমিনকে ভালোবাসে, তাই জিমিনকে ছাড়তেও পারবে না। পেছনে কে আছে বা সামনে কে আছে এত কিছু না ভেবে সে জিমিনের সামনে এগিয়ে যায়। জিমিন শোনা, আমি তো আমার বোনকে একটু শাস্তি দিতে চাইছি, তুমি এমন কেন করছো? শাস্তি মাই ফুড। সুগার বাচ্চা, তুই যদি তোর মাকে গিয়ে বলিস, তোর মা গিয়ে আমার মাকে বলবে, তখন মার একটাও মাটিতে পড়বে না। সুগাতে এর দিকে রাগি চোখে তাকায়। ইচ্ছে করছে তো এই মেয়েটার কান টেনে নিয়ে মায়ের কাছে গিয়ে বিচার দিতে, কিন্তু সে পারবে না। তাদের দিকে এগিয়ে আসে। জাংকুক এতক্ষণ নীরব দর্শকের মতো সবকিছু দেখছিল বললে ভুল হবে। সে তো শুধু তের দিকে তাকিয়েছিল। তার এমন তাকানো দেখে তে অন্যদিকে ফিরে তাকিয়েছিল এতক্ষণ। সুগা যখন হার মেনে নেয় তখন তে তাদের দিকে এগিয়ে আসে। জিমিন গিয়ে তের হাত ধরে নেয়। তুই চিন্তা করিস না তে, আমিও দেখবো কি করে। সুগা আর কিছু বলতে পারে না, ফিরে যায় জাংকুকের কাছে, যে তখনও ওখানে দাঁড়িয়েছিল। চলেন ভাইয়া, বাড়িতে যাই। আমি শাস্তি না দিতে পারলেও আম্মু তো দিবে ওকে। সুগার কথা শুনে জাংকুক ভ্রু কুঁচকায়। কেন? আন্টি কেন শাস্তি দিবে? আরে ভাই, তখন যে ওই লোকটাকে দেখলেন না, ওদেরকে লাঠি নিয়ে তাড়া করছিল, ওরা ওই লোকটার মাথা ফাটিয়ে দিয়েছে। বিকাল যেতে না যেতেই দেখবেন ওই লোকটা আমাদের বাড়িতে এসে হাজির হয়ে গিয়েছে আমার গুণধর বোনের নামে নালিশ করতে আম্মুর কাছে। জাংকুক বুঝতে পেরে মাথা দোলায়। সুগার পিছু পিছু সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তার হাসিও পাচ্ছে, আবার তের জন্য খারাপও লাগছে। সকাল গড়িয়ে দুপুর হয়ে গিয়েছে। তের পুরো সময়টাই বাড়িতে ছিল না, বনে বাজারে ঘুরিয়ে বেরিয়েছে। সে খুব ভালো করে জানে আজকে তার রেহাই নেই। বাড়িতে ঢুকতে ঠান্ডা আবহাওয়া তাকে অভিবাদন জানায়। কেউ নেই উঠোনে, সবাই হয়তো খাবার খেতে ব্যস্ত। এই তো সুযোগ। তে টুপ করে গিয়ে নিজের ঘরে ঢুকে পড়ে। খিদের কারণে পেট ছোঁছো করছে, কিন্তু এখন সে বাইরে যেতে পারবে না। সিদ্ধান্ত নেয় যে সবার খাওয়া দাওয়া শেষ হলে সে বাইরে আসবে। তাই হলো। মায়ের চোখের আড়ালে গিয়ে ঢুকে পড়ে রান্নাঘরে। চুপি চুপি এসেছে সে, কেউ দেখতে পায়নি। আজকে হরেক রকমের পদ রান্না করা হয়েছে। তের ইচ্ছে করছিল তো একসাথে সবকিছু খেয়ে ফেলতে, কিন্তু তার ছোট পেট এত কিছু হজম করতে পারবে না। ওরে চুরনি, বাড়িতে এসে খাবার চুরি করে পেট পুজো করা হচ্ছে তাই না? সুগার কথা শুনে তে লাফিয়ে ওঠে। খাবার খাচ্ছিল, এমন সময় তার ভাইটার জন্য তার শান্তি নেই। পেছনে ঘুরে দেখতে পায় যে সুগা দরজার কাছে দাঁড়িয়ে আছে। তে মুখে থাকা ভাতের ডলাটা গিলে বলে, এই পাঠার বাচ্চা পাঠা, নিজের বাড়িতে কিসের চুরি বল? এটা তো আমার নিজের বাড়ি, এখানে কেন আমার খাওয়া চুরি করে খেতে হবে? হ্যাঁ,
তুই চোর, তোর 14 গোষ্ঠীর চোর। আমার 14 গোষ্ঠীর মধ্যে আপনিও কিন্তু পড়েন। মুখ সামলায়া কথা কবি, নয়তো আম্মুকে গিয়ে বলে দিব। কোথাকার কোন বিদ্যাসাগর রে, আমি তার সামনে মুখ সামলে কথা বলবো। আসেন জনাব আসেন, আপনার পা ছুঁয়ে সালাম করি। কর না কর, আয়। দুই ভাই বোন আবারও ঝগড়া লেগে যায়। সে যেন একটা রণক্ষেত্র শুরু হয়ে গিয়েছে। ইয়ঞ্জন দুই ভাই বোনের চিৎকার চেঁচামেচি শুনে রান্নাঘরে চলে আসে। এসে সুগার কান চেপে ধরে একটা মোচড় দেয়। সুগার ব্যথায় চিৎকার করে দূরে সরে যায়। তো মাকে দেখে ভয়ে গলা শুকিয়ে গেছে। ইয়ঞ্জন রাগী চোখে তাকিয়ে দেখছিল। ততক্ষণে জিন আর জাঙ্কুকও চলে আসে ওখানে। তারা বিশ্রাম নিয়েছিল রুমে, কিন্তু এই চিৎকার চেঁচামেচিতে কে বিশ্রাম নিতে পারে। ইয়ঞ্জন তের কাছে যেতে নিলে তে দৌড়ে গিয়ে জিনের পেছনে লুকিয়ে পড়ে। ওই কই পালাচ্ছিস, আজকে তোর খবর আছে। তে তখন আপ্রাণ চেষ্টা করছিল জিনের পেছনে লুকিয়ে থাকতে। জিন আর জাঙ্কুকের তো হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। সারাদিন টই টই করে ঘুরে বেরিয়ে এখন খাওয়া হচ্ছে, তাই না? ছেড়ে দিন না ভাবি, বাচ্চা মানুষ। আমার ছেড়ে দাও না, আর কখনো এরকম হবে না। বড় আম্মু আমাকে বাঁচাও। ভাবি সরে দাঁড়ান, আজকে ওর একদিন কি আমার একদিন। এই মেয়ের জ্বালা যন্ত্রণায় আমি শান্তিতে থাকতে পারি না। প্রত্যেকদিন এই মেয়ের নামে কেউ না কেউ আমার কাছে নালিশ করে যায়, জ্বালিয়ে মারবে ও আমাকে। ভাবি বাচ্চা মানুষ তো, এখন একটু আধটু দুষ্টামি করবে, ছেড়ে দিন। ইয়ঞ্জন তখনও চেষ্টা করছিল তেকে মারার, কিন্তু তে বারবার জিনকে ঘুরিয়ে ঘুরিয়ে তার পেছনে লুকিয়েছিল। অবশেষে ইয়ঞ্জনকে না থামাতে পেরে জিন তেকে নিজের রুমে নিয়ে আসে। এনে দরজায় খিল লাগিয়ে দেয়। সুবিনা বাইরে এসে ইয়ঞ্জনকে শান্ত করাতে ব্যস্ত। ইয়ঞ্জন তখনও চিল্লিয়ে সারা বাড়ি মাথায় করে রাখছিল। জাঙ্কুক এসব কিছু দেখে হাসতে হাসতে চলে যায় নিজের রুমে। আসলে শয়তানের এক সিদ্ধি। তার সাথে যখন জাঙ্কুকের বিয়ে হবে তখন সে কি করবে? তখনই কি দুষ্টামি করে যাবে? জাঙ্কুক কেন জানি না তের এসব দুষ্টামি দেখে ওর প্রতি আরো দুর্বল হয়ে যাচ্ছে। 2 দিন কেটে যায় কোনো রকমে। তে ফাঁকে ফাঁকে দেখা দিয়ে আঙুল লাগিয়ে দিয়ে যায় জাঙ্কুকের হৃদয়ে। এই আগুন যে বড়ই যন্ত্রণাদায়ক হয়ে যাচ্ছে দিন দিন। তারপরও তার ভালো লাগে। প্রণয়ের ধন বড়ই যন্ত্রণাদায়ক, কিন্তু এই ধন তাকে যে অতিরিক্ত সুখ এনে দিতে পারে। তে জাঙ্কুকে দেখা দিতে চায় না, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও বারবার তার সামনে পড়ে যায়। সে মিথ্যা বা অন্য কোনো ছল দেখিয়ে জাঙ্কুককে কফি দিতে চায় না, অগত্যা জিন নিজেই গিয়ে দিয়ে আসে। মাঝে মাঝে জাঙ্কুক উঠানে দাঁড়িয়ে দেখে তেকে জিন আর ইয়ঞ্জনের সাথে খোঁজ গল্প করছে। বড়ই ফাজিল মেয়েটা, বয়স কম হলেও কথার ধরন 20 বছরের যুবতীর মতো। জাঙ্কুকের তো তের কথা শুনে আরো ভাল লাগে। না, খুব চালাক মেয়েটা, খুব তাড়াতাড়ি তার অন্তরের ঝড় কমাতেও পারবে। সেদিন রাতে সুবিন জাঙ্কুককে ডেকে পাঠায়। খুবই জরুরি তলব ছিল। জাঙ্কুক সুবিনের রুমে গিয়ে দেখতে পায় যে তার মা অলরেডি ওখানে উপস্থিত, সাথে ইয়ঞ্জনা ছিল। জাঙ্কুক সম্মানার্থে সুবিনকে সালাম জানায়। সুবিন উত্তর দিয়ে তাকে বসতে বলে। জাঙ্কুক সুবিনের পাশে গিয়ে বসে। লোকটা তার কাঁধে হাত দিয়ে বলে, আমি তোমাকে এখানে ডেকে পাঠিয়েছি কিছু বলার জন্য জাঙ্কুক বাবা। তুমি যদি কিছু না মনে করো আমি শুরু করি। জাঙ্কুক হ্যাঁ বোধক মাথা নাড়ায়। দেখো বাবা, তে এখন বড় হয়ে গিয়েছে, এখন ও সবার এক নিমেষে চোখে পড়ে যায়। তোমার মা নিশ্চয়ই তোমাকে বলেছে যে তোমরা এখানে কেন এসেছো? জি বলেছে। তো স্কুলে যাওয়ার পথে কিছু বকাটে ছেলেরা তাকে ডিস্টার্ব করে, টিজিং করে বলতে পারো। কথাটা সে আমাকে অনেক আগেই বলেছে। আমি কিছুই বলতে পারছি না, কারণ ওদের মধ্যে একজন হচ্ছে কাই, যে হচ্ছে এই গ্রামের চেয়ারম্যানের ছেলে। তাদেরকে হুমকি দামকি দিলে তারা আরো ক্ষমতার জোর দেখাবে। আর এখন দিনকাল ভালো না, জানোই তো। তাই কিছু হওয়ার আগে আমি তোমার কাছে একটা অনুরোধ করতে চাই। তিনি অসহায় দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুক কিছুটা আন্দাজ করতে পেরেছে যে সুবিন এখন কি বলবে। সে এটার জন্য প্রস্তুত। আমি চাই তুমি তেকে বিয়ে করো। জাঙ্কুক জিনের দিকে তাকায়। তুই কি রাজি জাঙ্কুক? জিন বলে। জাঙ্কুক কিছুক্ষণ থেমে কিছু একটা ভাবে, তারপর উত্তর দেয়, আমি আপনার মেয়ে তেকে বিয়ে করতে রাজি চাচ্ছু। আলহামদুলিল্লাহ বাবা, তুমি আমাকে খুশি করে দিয়েছো। সুবিন হাসি মুখে কথাটা বলে। জাঙ্কুক লজ্জায় লাল হয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। তার এত কেন লজ্জা লাগছে সে নিজেও জানে না। থেকে বসে আজ দেখার কথা ভাবতে তার মনটা নেচে ওঠে। তার পাখির সাথে তার বিয়ে হবে এটা ভাবতে তার মনের ভিতরে সুখের হাওয়া বয়ে যায়। শুনুন জিন ভাবি, আমি চাই এই 2 দিনের মধ্যে আমার মেয়েকে জাঙ্কুকের হাতে তুলে দিতে। আপনারা কি বলেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি রাজি। এর থেকে খুশির সংবাদ আর কিছু হতে পারে না। আপনারা বিয়ের ব্যবস্থা করুন, কিন্তু ভাইয়া কথাটা তো তেকেও জানাতে হবে। আপনি চিন্তা করবেন না ভাবি, আমি এক্ষুনি গিয়ে তেকে জানিয়ে দিচ্ছি। ইয়ঞ্জন উঠে চলে যায় তের রুমে। জিন জাঙ্কুকের দিকে তাকিয়ে মুচকি হাসে। তার ছেলের ফর্সা গাল দুটো লাল হয়ে গিয়েছে।
তে নিজের রুমে শুয়েছিল। ঠিক তখনই ইয়ঞ্জন দরজা খুলে ভিতরে প্রবেশ করে। মাকে দেখতে পেয়ে সে উঠে বসে। ইয়ঞ্জন গিয়ে নিজের মেয়ের পাশে বসে। ঘুমিয়ে পড়েছিস নাকি? বলতে বলতে তে মাথায় হাত বুলিয়ে দেয় সে। তে কিছুটা অবাক হয় মায়ের এমন আদুরে গলা শুনে। না মা, ঘুমাইনি। কিছু বলবে? হ্যাঁ, তোকে একটা কথা বলার ছিল। আমি তোকে এখন একটা কথা বলবো, তুই আমাকে ভুল বুঝিস না মা। মায়ের কথা শুনে তের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। কি বলতে চাচ্ছে তার মা? বলো আম্মু, কি বলবে? আমি কেন তোমাকে ভুল বুঝবো? কারণ আছে তাই বলেছি। দেখতে আমরা চাই তোর সাথে জঙ্কুকের বিয়ে হোক। আমি জানি তোর বয়সটা এখনো অনেক কম, তুই বিয়ের জন্য একদম প্রস্তুত নয়, কিন্তু আমরা যা করবো তোর ভালোর জন্য করব। তুই তোর মা বাবার উপর একটু আস্থা রাখিস। ইয়ঞ্জনের কথা শুনে তে ছিটকে তার থেকে দূরে সরে যায়। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার মায়ের দিকে কিছুক্ষণ। সে কি বোঝা হয়ে গেল নাকি এই পরিবারের এত অল্প বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে? তার চেয়ে বড় কথা ওই জাঙ্কুকের সাথে, যে কিনা বয়সে তার থেকে অনেক বড়। তের খুব কান্না পাচ্ছিল, তারপরও নিজেকে সামলে নিয়ে বলে, আমি এখন বিয়ে করবো না আম্মু। ওই জাঙ্কুককে তো নাই। কেন, কি হয়েছে? ওর মধ্যে খারাপ কি আছে? তোমাদের মনে হয় না ও আমার থেকে 10 গুণ বেশি বড়? ওকে দেখে তো বুড়োর মতো লাগে। তোমরা কি জেনে শুনে তোমাদের মেয়েকে বুড়োর হাতে তুলে দিবে? কি বলছিস এগুলো আবল তাবলতে? বুড়ো কাকে বলছিস তুই? ওর এখন বিয়ের বয়স চলছে। আসল কথা হচ্ছে তোরই বয়স কম। কিন্তু দেখতে জাঙ্কুকের মতন তুই ভালো ছেলে আর কোথাও পাবি না। আর এমনিতেও তুই দেখছিস না পরিস্থিতি কিরকম? ভালো মন্দ কিছু একটা ঘটে গেলে তখন আমরা কি করব? তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো, আমি কিছু বলবো না। কথাটা বলে তে শুয়ে পড়ে। চোখের পানি যেন আজ বাদ মানছে না। সে ফুপিয়ে কেঁদে ওঠে। আমরা যা করছি তোর ভালোর জন্যই করছি, মনে রাখিস। ইয়ঞ্জনের তার মেয়ের জন্য খারাপ লাগছিল, কিন্তু কি আর করার। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে সে বেরিয়ে যায়। মা বেরিয়ে যাওয়ার একটু পরেই তে ফোনটা হাতে নেয়। কল লাগায় জিমিনের কাছে। জিমিনের সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করে। কি রে বান্ধবী, এত রাতে কল দিলি যে? বান্ধবী, একটা খারাপ সংবাদ আছে। কি রে, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? আমার না বিয়ে ঠিক হয়ে গেছে। কি মজা করছিস নাকি তে? একদিনের মধ্যে কিভাবে একটা মানুষের বিয়ে ঠিক হয়ে যায়? কালকেই তো তোর সাথে আমার দেখা হয়েছে। তার মানে তুই আমার থেকে কথাটা লুকোচ্ছিলিস? আরে না বাল, আরে আম্মু এক্ষুনি বলে গেল। তো কার সাথে শুনি? ওই জাঙ্কুক অসভ্য বুড়ো লোকটার সাথে। জাঙ্কুক? জাঙ্কুক কে? আরে শালি, ওই দিন যে ভাইয়ের সাথে একটা লোক ছিল ওইটাই। ওইটা বুইড়া? তুই নিজের চোখের মাথা খেয়েছিস নাকি তে? এত সুন্দর এত হ্যান্ডসাম একটা ছেলেকে তুই কিনা বুইড়া বলছিস? তোকে জেলে দিয়ে 14 শিকের ভাত খাওয়ানো উচিত। কি বলছিস আবল তাবল? ও কত বড় আমার থেকে। তো কি হয়েছে? ছেলেরা ওই একটু বড় হয়। তুই কি ভাবছিস তোর সমবয়সী ছেলের সাথে তোর বিয়ে হবে? তবু কেমন কেমন লাগে, ওর বয়স একটু বেশি। ওরে গাদি রে, ওই ছেলেটাকে যদি আমাকে বিয়ে করতে বলতো না, আমি 1 সেকেন্ডে রাজি হয়ে যেতাম। ছি জিমি, তুই না আমার ভাইয়ের সাথে রিলেশন করিস? ভাইয়াকে কি বলবো এক্ষুনি? আরে না মা, এমনিতেই বলছি। মাপ চাই বোন, তুই বলিস না প্লিজ। শুনতে জাঙ্কুক ভাইয়া কিন্তু অনেক হট, রাজি হয়ে যা বিয়েতে। গ্রামে থেকে তুই এরকম ছেলে আর পাবি না। ভালোই রাজি হয়ে যা, নাহলে পরে দেখবি তোর সাথে ওই সেসরা কায়ের বিয়ে হবে। ছি, ওই ছেলেটাকে আমি বিয়ে করব না। তার চেয়ে তো জাঙ্কুক ভাইয়া ভালো। এই তো লাইনে আসছিস মামা, ভালো একটা সিদ্ধান্ত নিয়েছিস। এবার কান্নাকাটি বন্ধ করে ভালো একটা ঘুম দে। তাই কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা ভেবে দেখবো। ভেবে দেখবি মানে? রাজি হয়ে যা পাগল। জাঙ্কুককে রুমের সামনে দিয়ে যাচ্ছিল পুকুর পাড়ে। বাকি সবাই এদিকে বিয়ের 3 তারিখ ঠিক করতে ব্যস্ত। তেদের ঘরের পাশে একটা পুকুর আছে। জাঙ্কুক সিদ্ধান্ত নেয় সেখানে গিয়ে কিছুক্ষণ বসে থাকবে। বসে বসে তের কথা ভাববে, সাথে আরেকটা প্ল্যানও আছে তার। তে রুমের পাশ কাটিয়ে যাওয়ার সময় উকি দিয়ে মেয়েটাকে একটু দেখে নিবে, কিন্তু সে স্তব্ধ হয়ে যায় যখন সে শুনতে পায় যে তে কেউ একজনের সাথে ফোনে কথা বলছে। কথার ধরন শুনে বোঝা যায় যে ফোনের অপর পাশের মানুষটা ওর বান্ধবী জিমিন ছাড়া আর কেউই না। জাঙ্কুক আনমনে চোয়াল শক্ত করে নেয় যখন ওর কানে একটা কথা ভেসে আসে, ওই জাঙ্কুক বুইড়া অসভ্য লোকটার সাথে। তার বয়স যে বেশি, তের মতো সাবালিকা মেয়ের সাথে বিয়ে হওয়ার জন্য, এটা সে জানে। কিন্তু অসভ্য সে কখন তের সাথে অসভ্যতামি করলো? সামান্য হাতে তো ধরলো, এতে তাকে অসভ্যের খেতাব দিয়ে দিল। দাঁতে দাঁত চেপে জাঙ্কুক সোজা নিজের রুমে চলে আসে। নেহাত বিয়ের আগে সে কিছু করতে পারবে না, না হলে তেকে ঝাপটে ধরে বুঝিয়ে দিত অসভ্যতামি কত প্রকার ও কি কি।
পরের দিন বিকেল বেলাতে ছাদের শুকানো কাপড়গুলো নিতে ছাদে উঠে। সে খেয়াল করে যে জাঙ্কুক বসার ঘর থেকে টিভি দেখা অফ করে তার পিছু পিছু ছাদে উঠছে। এই লোকটার মতিগতি তার কাছে সুবিধার লাগছে না, তবুও সে কিছু বলেনি। তাই নীরবে কাপড়গুলো এক এক করে হাতে নিচ্ছিল, যখন হঠাৎ করে জাঙ্কুক বাজ পাখির ন্যায় ছো মেরে তার হাত ধরে নেয়। তে আটকে উঠে ভয়ার্ত দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকায়। ছাদের দরজা খোলা, যদি কেউ এখন এই অবস্থায় তাদের দেখে ফেলে তাহলে কি ভাববে? তে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে ভেবা থেকে খেয়ে যায়। তার ভ্রু দুইটা কুঁচকানো, চোয়ার শক্ত, আর চোখ দুটো স্থির করে তের দিকে তাকিয়ে আছে সে। ছোট্ট মনটা কেঁপে উঠে তের, ভয়ও লাগছে, আবার অন্যরকম শিরশিরানো অনুভূতি হচ্ছে তার বুকের ভিতর। বাচ্চা হলো সে বেশ বুঝতে পারে একটা পুরুষ আর একটা নারী কাছে আসলে কি হতে পারে। জিমিনি তাকে পাকিয়েছে। হাত ছাড়ুন। ছাড়বো না। কি করবি তুই? না ছাড়লে চিৎকার দিয়ে সবাইকে ডাক দিব। ডাক তাহলে, সাহস থাকলে। তে অবাক হয়ে বেশ কিছুক্ষণ জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে, এরপর মিহিয়ে যাওয়া কণ্ঠে বলে, হাত ছাড়ুন, কেউ দেখে ফেলবে। ব্যাস এইটুকু বলার পরে জাঙ্কুক তেকে টেনে নিয়ে এক ছিটকে দেয়ালের সাথে চেপে ধরে। কিছু কাপড় পরে গিয়েছে ফ্লোরে, তাদের কারোরই সেদিকে খেয়াল নেই। জাঙ্কুকের রাগ তরতর করে বাড়ছে। আমি অসভ্য না? অসভ্যের মতো কিছু করেছি এখন আমি? যেহেতু বলেই ফেলেছিস, এখন চল তোকে বুঝিয়ে দিই আমি কি পরিমাণ অসভ্য হতে পারি ময়না পাখি।